নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, বিষয়টা একটা কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন নয়, হারা জেতার বিষয় নয়। বিষয়টা এটাই যে সিপিআইএম এর রাজ্য সম্মেলন এই শেষ হলো ২৫ তারিখে, এবং সেখানে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে রাজ্য সম্মেলনের যে প্রকাশ্য সমাবেশে সেখানে মানুষের কিভাবে সমাগম হয়েছিল, এবং সেটাকে কেন্দ্র করে যে সমস্ত বাজারি মিডিয়া, বিশেষ করে মোদি এবং দিদির অনুগত, তারা কিভাবে আসরে নেমে পড়েছে। একই সাথে এই বিরোধী যে বিজেপি এবং তৃণমূল, তারা কিন্তু সর্বতোভাবে সিপিআইএম এর উপর আক্রমণ কিভাবে করা যায় এবং কিভাবে তাদেরকে সব দিক থেকে আটকানো যায় তার পরিকল্পিত ব্যবস্থা করছে। মেদিনীপুরে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন, সেটাতে মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে তারপরে তো নির্বাচন, তাই মনোনয়নটা জমা দিতে দিল না। আরে, মনোনয়ন জমা দেওয়ার পরে যদি তারা মেরে ধরে বা চমকিয়ে একটা কিছু করতো, সেটাও নয় বোঝা যেত, কিন্তু মনোনয়নটা জমা দিলেই যেখানে তাদের আতঙ্কিত হতে হচ্ছে যে মনে হয় আর তারা জিততে পারবে না, সাধারণ মানুষ একেবারে রুখে দাঁড়াবে। ৪ জন ৬ জনের মনোনয়ন আটকাতে তাদের যতটুকু শক্তি প্রয়োগ করতে হবে, পুরো একটা কোঅপারেটিভের মানুষ যদি সেখানে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেটাই কিন্তু তাদের সমস্যাটা আরো বাড়বে। তাই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় চেয়েছিল। এই পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় সিপিআইএম এর ৪ প্রার্থী, এবং সেই চিত্রটা আপনাদের এক্ষুনি দেখাবো যে ওই ৪ প্রার্থী আদালত থেকে তাদের অধিকার ছিনিয়ে নিয়ে এসেছে, এবং আদালত একেবারে সজোরে থাপ্পড় মেরেছে যে এদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে পুলিশ যেন কোনো রকম সহযোগিতার দিক থেকে কার্পণ্য না করে। তারা যেদিন মনোনয়ন জমা দিতে যাচ্ছিল, সেদিন তারা রাস্তায় আক্রান্ত হয়, এবং আক্রান্ত হয়ে তারা মনোনয়ন জমা দিতে পারেনি, এবং সেই জমা দিতে না পারার ফলে তারা দ্বারস্থ হয় আদালতের। আদালত তার নির্দেশ দেয় যে যারা মনোনয়ন জমা দিতে চায় তাদের যেন জমা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। একটু দেখুন, আগে চিত্রটা একটু দেখুন। এই যে দেখছেন, মনোনয়ন জমা দিতে ঢুকছে এবং পুলিশ তাদের তদারকি করছে। কোনো রকম সেখানে যদি একটু এদিক ওদিক হয়, তাহলে কিন্তু আদালতে আবার আদালত অবমাননার দায়ে তারা পড়বে, এবং সেই ভয়েই পুলিশও কিন্তু সম্পূর্ণ দায়িত্ব পালন করছে। এবং দেখুন, শেষ পর্যন্ত এরা কিন্তু মনোনয়নটা জমা দিয়ে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে ক্যামেরার সামনে কি বলছে। আমি শুধু একটা কথা বলছি, বাবারও বাবা আছে। স্বৈরাচার কখন সবই শেষ কথা বলবে না। আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম, আমাদের ৪ জনকে তারা মনে করেছে যে আমরা মেনশন ফাইল করতে পারি, আমরা বাধা পেয়েছি, এরা আমরা আক্রান্ত হয়েছি। তাই এবার অন্যান্য ব্যক্তি কি করবেন তাদের বিষয়। সাধারণ সমবায় নির্বাচন, সেখানে আপনাদের আদালতের দ্বারস্থ কিছু করার নেই, রাজ্যটা এরকম গণতন্ত্র হরণ হচ্ছে। এইটা হচ্ছে বিষয়টা, সবাই দাঁড়িয়ে দেখুন এবং সবাই বলুন যে কি হচ্ছে আপনারা দেখুন। তাদের দায়িত্ব, এবার তারা অ্যাপিয়ার হলে নিশ্চয়ই অধিকার পাবেন। সেটা কোর্ট কি বলবে পরের কথা, আগে তারা যান। এটা নমিনেশনটা তো করছে, ভোটটা কি শান্তিপূর্ণ হবে জনগণ দেখবে। আমরা এই ঘটনার দ্বারা এটা প্রমাণ করলাম যে এরা নমিনেশন ফাইল করতে আসার দিন আমাদের আক্রমণ করেছিল, এবং কোর্ট মনে করেছে যে আমরা আক্রান্ত, এই বৈধতা দিয়ে আমাদেরকে দাঁড়াবার সুযোগ দিচ্ছে। এইটাই বৈধতা। এটাই হচ্ছে বুকের পাটা দেখালো এরা। আমি বলবো যে এই বুকের পাটাটা, এই স্পর্ধাটা জন্মেছে এই সাম্প্রতিক অতীতে ২ বছর ধরে। তরুণ ছাত্র যুব ব্রিগেড যেভাবে লাল পতাকার তলে প্রতিদিন ভিড় বাড়াচ্ছে এবং তাদের যুদ্ধংদেহী মনোভাব, এই সমস্ত দেখুন, এদের বয়স তো আর, যাদের দেখলেন, বয়স তো আর কম নয়। তারা
এই শক্তিতে শক্তিধর হচ্ছে যে না, এখন সেই তারুণ্যের জয়গান গাওয়া এবং ছাত্রদলের গান গাওয়া সেই কবি নজরুল ইসলামকে মনে পড়ছে, এবং এরা সেটা ভেবেই কিন্তু এগিয়ে আসছে। এবারে আমি বলি যে দেখুন, একটা কোঅপারেটিভ নির্বাচনে যদি সিপিআইএম জিতলো বা বিরোধীরা জিতলো, তাতে তৃণমূলের কি একদম মাথায় ছাদ ভেঙে পড়বে? পড়বে না তো। এই যে সাংগঠনিক সভা করলেন, সেখানে বিভিন্ন দায়িত্ব দিলেন এবং খুব ভয় পোষণ করলেন যে ভুয়ো ভোটার সংক্রান্ত বিভিন্ন জায়গায় তাদের একটা কমিটি তৈরি করে দেওয়া হলো, তাদের কাছে এই সমস্ত রিপোর্ট আসবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিবিআই এর চার্জশিটে এসেছে। সব মিলিয়ে তারা কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার যে সিপিআইএম কে এরা শূন্য হয়ে যাওয়ার পরেও যে ভয়টা পাচ্ছে, সে ভয়টা কিন্তু অমূলক নয়। এরা বুঝতে পারছে যে সিপিআইএম যদি তাদের সেই আন্দোলনের ধার যেরকম 70 দশকে দেখা গেছিল, সেইটা কিন্তু তারা বুঝতে পারছে যে আবার ফিরে আসতে চলেছে, এবং নতুন উদ্যমে রাজ্য কমিটি নির্বাচনের পরে এবং সিপিআইএম যে বার্তাটা দিচ্ছে আগামী দিনে, সেই বার্তাটা কিন্তু যথেষ্ট যথেষ্ট কড়া বার্তা। 2026-এর নির্বাচনে 1 ইঞ্চি জমি ছাড়বে না, এবং এই সিপিআইএম এর যারা বর্ষিয়ান এই মুহূর্তে আছেন এবং আবার পুনর্নির্বাচিত হলেন রাজ্য সম্পাদক, তারও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এটা বলছে যে ছাত্র যুবরা এবারে এই নির্বাচনের বৈতরণী পার করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করবে, এবং প্রত্যেকটা জায়গায় ছাত্র যুবদের যেভাবে অন্তর্ভুক্তি ঘটেছে কমিটিতে বয়সের সীমারেখা রেখে, এবং আপনারা দেখেছেন যে বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, এদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে কমিটি থেকে। তার মানে যে এই এত বিদগ্ধ মানুষ, তাদেরকে যদি সিপিআইএম এই সময় কমিটি থেকে না রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে নিশ্চিতভাবে এটা আর বলার অপেক্ষা রাখে না যে বিকল্প তাদের হাতে তৈরি বলেই এই বিদগ্ধ রাজনীতিবিদদের কমিটিতে আর রাখলেন না। সুতরাং সব মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে সিপিআইএম এর এই আন্দোলনের যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি, সেটায় কিন্তু বিরোধীরা যথেষ্ট শঙ্কিত আছে। আগামী দিনে এই তীব্রতা আরো বাড়বে, এটুকু ইঙ্গিত আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। মিডিয়ায় যেভাবে নেতিবাচক খবর এবং এই সিপিআইএম এর বিভিন্ন রকমের গন্ধ খোঁজার চেষ্টা করা হচ্ছে, তা থেকেও একটা স্পষ্ট যে আলোচনায় রয়েছে সিপিআইএম, এটায় কোনো রকম এখানে দ্বিমত কেউ পোষণ করতে পারবে না, এটুকু এক প্রকার নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীরা নিজেদের মধ্যে যতই গোপন আতাত করুক, যতই একটা কোম্পানির কর্মচারীকে জেলের ভাত খেতে হয়, দীর্ঘদিন জেলে থাকতে হয়, কিন্তু সেই কোম্পানির মালিকের নাম জানা সত্ত্বেও, পরিচয় জানা সত্ত্বেও সেটা সামনে আসে না, এবং সেই মালিক মহান বীর দর্পে কথা বলে আরো এটা প্রমাণ করে দেয় যে মোদি দিদি সেটিং জিন্দাবাদ, আগামীতেও এটা চলবে। শুধু মানুষকে একটু বুঝতে হবে, মানুষকে আরো একটু সচেতনভাবে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে হবে। আপনারা এই সমস্ত প্রতিবেদনগুলো একটু যদি নিজেদের দায়িত্ব নিয়ে আরো লাইক শেয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে মনে হয় যে আমাদের কাজটা করা সার্থক হবে। কারণ আমরা চাই যে এই সময় স্বচ্ছ একটা প্রশাসন, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন, আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে, রণজিৎ। ধন্যবাদ।